হবে, ওর দিকে তাকাবে। আসলে চট্টগ্রাম বন্দরে কি অচল অবস্থা কিন্তু চলছে, আসলে এক মাস সময় বেঁধে দিয়েছে চট্টগ্রাম বন্দরে একটা বিভিন্ন রাজনৈতিক লবি বা বিভিন্ন রাজনৈতিক হাত আছে। এক এক জনের কিছু কিছু লোকজন আছে, সমর্থক আছে, কার শক্তি বেশি সেই শক্তি অনুযায়ী সেটা একটা করে, অথবা সমঝোতা হয়, সেখানে আন্ডারহ্যান্ড সমঝোতা হয়। এগুলো এটা এই ব্যাপারে আমরা যারা বাইরে আছি তারা আমরা কি বলবো, সেটা ওনারাই অনেক ভালো মতো জানেন যে আসলে ঘটনাটা কি। আমি একটু এখানে না অবশ্যই আপনাকে সাক্ষী রেখে আমি একটা এই বিষয় সম্পর্কে আপনাকে বলতে চাই। আমাদের শ্রদ্ধেয় নেতা আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী সাহেব অবশ্যই আমাদের আওয়ামী লীগের বড় নেতা, এবং আমি একজন অত্যন্ত ভক্ত তাকে অত্যন্ত শ্রদ্ধা করি আমি। আপনার এখানেই কিন্তু একদিন আপনি টেলিফোনে তার সঙ্গে আমাকে একটা কথা বলে দিয়েছিলেন, এবং তখনও কিন্তু মহিউদ্দিন ভাই 10 দফা দিয়েছিলেন। আমি উপদেষ্টা কমিটির মিটিং, এই উপদেষ্টা কমিটি দেখেন, উপদেষ্টা কমিটি 4 জন সরকারের সময় ছিল, আগেও ছিল, উপদেষ্টা কমিটির মিটিং হয় নাই। 4 জন সরকারের সময় 5 বছরে একটা মিটিং হয়েছে। আর আমি গত 5 বছরে আমাদের যে গঠন করা হয়েছিল 4 বছরের মাথায়, তখন আমরা এখানে মিটিং করেছিলাম 7টি। এর একটা মিটিং এর মধ্যে আপনার ছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, সেই মিটিং এর পরে আপনি এখানে টেলিফোনে ইয়েতে নিয়ে আসছিলেন, এবং সেদিন কিন্তু একটা জিনিস প্রমাণ হয়েছিল, মহিউদ্দিন ভাই কিন্তু এই দাবির কোনো যৌক্তিকতা সেদিন তুলে ধরতে পারেনি, আপনার নিশ্চয়ই মনে আছে। এবং মহিউদ্দিন ভাইকে আমি কিন্তু এই কথাটা বলেছিলাম, মহিউদ্দিন ভাই আপনি যদি নিজের বুদ্ধিতে করেছেন কিনা আমি জানি না, যে দাবিগুলো উনি করেছিলেন আমি একটা একটা দাবি করে কিন্তু উপদেষ্টা কমিটির মিটিংয়ে আলোচনা করেছিলাম। এবারে যে দাবিটার কথা উনি বলেছেন আমি সেখানে বলেছি আলোচনা করেন, এটা তো আপনার সঙ্গে আমার যুদ্ধের কোনো বিরোধ নাই। আমি শুধুমাত্র চাই আপনি আসুন, আলোচনা করি, যদি যৌক্তিক দাবি হয় অবশ্যই আমি মানবো, কারণ এটা তো আমার নিজের পোর্ট না, দেশের সরকারের এবং দেশের মানুষের। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এই বিষয়ে আরেকটু জানতে চাইবো, নিশ্চয়ই তৌফিক মারুফ ভাই এতে কিছু যোগ করতে চাইবেন। আমি বলি যে জনাব এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং জনাব মনিরুদ্দিন খান বাদল দুইজনেরই একই অভিযোগ, বন্দরের খরচ বিনা টেন্ডারে সাইপ পাওয়ার টেকের কাজ পাওয়ার বিষয়ে শিগগিরই জানতে বন্দর কর্তৃপক্ষকে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি তো ডাকা হবে, এবং তারা এখানে ধারণা করছেন কোনো না কোনো বড় ধরনের কোনো দুর্নীতি হয়ে থাকতে পারে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব শাহজাহান খান চট্টগ্রাম বন্দরের কথা বলতে গিয়ে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী এইটিও বলেছেন যে চট্টগ্রাম বন্দর আসলে মাফিয়ার খপ্পরে আছে। আপনি অবশ্য বলেছেন যে এই কথা সত্য নয়, কিন্তু আপনি আরেকটু যদি বলতেন, এবং কেউ কেউ এটাও বলছেন যে আপনি আসলে সাবেক মেয়রের সাথে আপনার সম্পর্ক খারাপ, যিনি আপনাদের আওয়ামী লীগ করেন, কিন্তু যিনি বিএনপি করেন বর্তমান মেয়র, তার সঙ্গে আপনার কিছু ভালো সম্পর্ক রয়েছে। তাকে দুইটাই অসত্য কথা। একটা হলো যে মহিউদ্দিন ভাইয়ের সঙ্গে আমার কিন্তু কোনো বিরোধ নাই, আর সম্পর্ক খারাপ হবেই বা কেন। আমি এই যে এবারে যখন উনি এই আন্দোলন শুরু করেন তখন তো আমি তার সঙ্গে টেলিফোনে কথা বলেছি, এবং আমি বলেছি মহিউদ্দিন ভাই আমরা আসেন বসি, আমরা কি কি দাবি আছে এগুলো নিয়ে কথা বলি, এবং আপনি যদি বলেন উপদেষ্টা কমিটি রাখতে পারি, আপনি যদি মনে করেন আমার সঙ্গে একা কথা বলবেন তাও বলতে পারেন, মিনিস্ট্রিতে আসতে পারেন। উনি বলছেন ঠিক আছে আমি একটা টিম করে দিলাম, 3 জনের একটা টিম, আপনার চেয়ারম্যানকে বসতে বলেন। চেয়ারম্যান সেই টিমের সঙ্গে বসেছে, সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে। তারপর কেন আন্দোলন? যদি সিদ্ধান্ত তার প্রেরিত টিমের সঙ্গে যদি এই আমার চেয়ারম্যানের আলোচনা করে সমাধান হয়ে থাকে তাহলে তার আন্দোলনের কোনো প্রয়োজন নাই, তো সেটাকে বাস্তবায়ন করতে হবে। আমি এইটুকু তাকে আশ্বাস দিতে চাই যে যৌক্তিক যে আপনার দাবি বা যে সিদ্ধান্ত হবে সেইটা অবশ্যই বাস্তবায়ন করবে। আমি অত্যন্ত শ্রদ্ধা করি, কারণ মহিউদ্দিন ভাই 3টে ইলেকশন উনি করেছেন, 2টে ইলেকশন আমি নিজে তার পাশে থেকে তার নির্বাচন, কিন্তু তিনি তো আপনাকে 1 মাস সময় বেঁধে দিয়েছেন। তিনি হজে যাওয়ার আগে তিনি 10 তারিখে ঘোষণা দিয়ে গেছেন যে 1 মাসের মধ্যে আপনি সাইপ পাওয়ার টেককে অবাঞ্ছিত ঘোষণা করবেন। সাইপ পাওয়ার টেক তো টেন্ডার দিয়ে উনি ইয়ে নিছেন, তো সে বার্তাটা কিন্তু টেন্ডার ছাড়া না, সে টেন্ডার দিয়ে যদি সেটা প্রমাণ করতে পারে টেন্ডার ছাড়া হয়েছে, অবশ্যই এটা যদি কেউ করে থাকে আমাদের যারা এর সঙ্গে জড়িত তাদের ব্যবস্থাও নেওয়া হবে, এবং সাইপ পাওয়ার টেকও, মানে তারা যা করেছে তা সবই আইনানুগভাবে করেছে বলে আপনি বলছেন? হ্যাঁ, আমি এই সাইপ পাওয়ার টেক এবং এর সঙ্গে আরো আমাদের অনেকগুলো বার্থ নিশ্চয়ই বুঝছি, এক একটা জাহাজের জন্য ভিন্ন ভিন্ন একটা স্পেস থাকে, ওইটা একটা বার্থ, এবং এখানে কার্গো এবং কন্টেনার করার জন্য 6-6-12 আর একটা কেসিটি আছে যেটা পরিচালনা করে সাইপ পাওয়ার টেক। আপনি শুনবেন 4 জন সরকারের সময় কন্টেনার হ্যান্ডেলিং এ 1200 টাকা নিত,
আর কেয়ারটেকারের সরকারের সময় যখন এটা টেন্ডার হলো তখন নেমে এলো 155 টাকায়। একই ইয়ে কিন্তু। জি। এবং আমাদের সময় টেন্ডার হলো ওই লোকই আবার ওই টেন্ডার তাই পেল। আবার অন্যান্য বাঁধগুলো কিন্তু অন্যান্য লোকজন, তার মানে এটি এখন 155 টাকাতেই ইয়ে করছে। এবং সেটা তো আন্দোলন করাটা কিছুটা যৌক্তিক মনেই হয়, 1200 টাকা থেকে 155 টাকায় নেমে আসে। তারপর আমি বলতে চাই যদি আমাদের শ্রদ্ধেয় নেতা মহিউদ্দিন ভাই এই ধরনের ইয়েটা সত্য হয়ে থাকে, অবশ্যই আমি তার বিরুদ্ধে, মানে যারা এগুলো করবে তাদের বিরুদ্ধে সাইড পাওয়ারটাকে বাতিল করা। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে এই 1200 টাকাটা যে 155 টাকা নেমে আসছে সেটা অনেক আগের ঘটনা, সেটা এখন এই অবস্থায় আর কিছু করার নেই? তৌফিক মারুফ ভাই, আপনি কি কোনো কিছু যুক্ত করতে চান এই প্রসঙ্গে, চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা এবং কর্তৃপক্ষ নিয়ে? চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার এইটা কিন্তু মাঝখানে কিছুদিন একটু বোধহয় শান্ত ছিল, কিন্তু চট্টগ্রাম বন্দরের ইতিহাস আমরা যারা শিপিংয়ে কাজ করেছি, সাংবাদিকতা করেছি, আমরা দীর্ঘদিন, মানে এমন কোনো বছর নাই যে ওই চট্টগ্রাম বন্দর অশান্ত ছিল না, এবং ধর্মঘট এইটা সেটা লেগেই ছিল, অচল অবস্থা। তো সেই জায়গাটা থেকে একটু বন্দরটা মুক্তি পেয়েছে, সচল আছে এখন। কিন্তু সাম্প্রতিক যে ঘটনাটি, যেই সমস্যাটি তৈরি হয়েছে, মন্ত্রী মহোদয় বলেছেন, তার কথা একটু ইঙ্গিতও পাওয়া গেছে যে, যদিও বলেছেন যে কোনো অনিয়ম হয়নি, কিন্তু বাংলাদেশের, আমরা যদি একটু এক কথায় বলি যে বাংলাদেশের কোনো টেন্ডার ব্যবস্থাই এখন যে একদম অনিয়ম মুক্ত, এইটা কিন্তু আমরা যেমন বলা কঠিন। আর চট্টগ্রাম বন্দরের ব্যাপারে তো ওইখানে যে আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি, ওখানে যথেষ্ট অনিয়ম হয়েছে। পাশাপাশি মহিউদ্দিন সাহেব যে আন্দোলনটি শুরু করেছেন, এটির মধ্যেও যে আবার কিছুটা রাজনীতির মধ্যে যে রাজনীতি, সেটিও আছে। তো আমাদের প্রত্যাশা এটা থাকবে যে সব ক্ষেত্রে অনিয়ম দূর করে, যতটুকু টেন্ডারের মধ্যে যে অনিয়মটা ছিল, মন্ত্রী মহোদয় বলেছেন প্রয়োজনীয় প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হবে। মন্ত্রী মহোদয় এই স্বচ্ছতার জায়গাটুকু খুঁজে দেখুন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিন। তৌফিক মারুফ ভাই, আমরা আবারও আমাদের পুরনো প্রসঙ্গে ফিরতে চাই। এটা দর্শকদের মধ্যে অনেকেই প্রশ্ন করছেন, আমাদেরও মূল প্রশ্ন ছিল এটা আমরা বিরতির পরে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাইবো। সেটা হচ্ছে নৌপথের যাত্রী নিরাপত্তায় প্রশাসনিক যে কর্ম বা প্রশাসনিক যে দক্ষতা আছে, তাকে আপনি যথেষ্ট মনে করেন কিনা? বিশেষ করে যদি আমি এখন দক্ষিণাঞ্চলের, বা আমরা যদি যেখানে আমাদের লঞ্চটি ডুবলো সেই অঞ্চলের কথাও যদি আমরা বলি, যে মালিকরা উঠাতে চাইলে যাত্রী, মানে অতিরিক্ত যাত্রী, সেই ক্ষেত্রে সেটি ঠেকানোর ব্যবস্থা আসলে আমাদের প্রশাসনের আছে কিনা? না, মোটেই নাই। প্রশাসন এই ক্ষেত্রে একেবারেই ব্যর্থ। আমি মন্ত্রী মহোদয়ের সামনেই বলছি, মন্ত্রী মহোদয় অনেক মানে মানুষকে আশ্বস্ত করতে চান বিভিন্ন সভায়, যে প্রতিবার ঈদের আগে বৈঠক হয়। কালকে একটি বৈঠক গেছে BIWTA-তে, তো বৈঠক করেন। বৈঠকে অনেক চমৎকার কিছু সিদ্ধান্ত দেয়া হয়, যেই সিদ্ধান্তগুলো দিয়ে মানুষকে আশ্বস্ত করতে চান। কিন্তু এর বিপরীতে ওই কর্মকাণ্ডগুলো বা ওই পদক্ষেপগুলো আসলে বিশ্বস্ত কোনো পদক্ষেপ না। আমি উদাহরণ দিয়ে এটা বলছি যে, দেখেন, কোন পরিবহনে এখন কি টিকিট ছাড়া উঠা যায়? একমাত্র আপনি লঞ্চে, এখান থেকে ঢাকা থেকে বরিশাল যাবেন, লঞ্চ ঘাটে যাবেন, আপনার কোনো টিকিট লাগবে না। কেবিন না, ডেকের কথা বলছি, যেখানে হাজার হাজার মানুষ ওঠে। এই টিকিট ব্যবস্থাটা মালিকরা পছন্দ করেন না, সরকারের প্রশ্রয়ে, যাতে ঘাটে যদি টিকিট করে ওঠানো হয় তাহলে তো মাথা গোনা যাবে, ক্যাপাসিটির সাথে মিল আছে, সেই ক্যাপাসিটির বেশি নেওয়া যাবে না, যেহেতু ম্যাজিস্ট্রেট থাকে। এখন ওই জন্যই কিন্তু ঘাটে টিকিট করে না, আপনি যাবেন টেনে টুনে তুলে দেয়। তৌফিক মারুফ, আপনাকে ধন্যবাদ। আমরা বিরতি নেওয়ার আগে প্রকৌশলী ইনামুল হক, যিনি সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠন আমজনতা দলের আহ্বায়ক বটে, আপনি কি বলবেন যে এই লঞ্চ, বাস, ট্রেনে আমরা যে বেশি যাত্রী হয়ে উঠি, সেটা আমাদের উৎসবের মূল্য, আমাদের সময়ের মূল্য, আমাদের জীবনের মূল্যের চেয়ে এত কম কেন? এটা উঠতে তো একটা, যখন ওই পিলপিল করে যখন যাত্রীরা লঞ্চে ওঠে, ওটা ঠেকানো, ওর মধ্যে থেকে নিজেকে বাদ দেওয়া। আমরা উঠি কেন, মানে সেটা এটা একটা, আমরা একটা সম্মোহিত মানে পরিস্থিতির হয়ে যায়, যে আমরা তখন উঠতেই থাকি। আর আমি একজন উঠলে পারে আর কি হবে, আর একজন উঠলে আর কি হবে, যতই দেখা যাচ্ছে যে লঞ্চ ভর্তি হয়ে গেছে, তবুও ওই লাইনের মধ্যে আমরা পড়ে যাই। এখন সেখানে কথা হলো কি, গত ঈদের আগে সরকারের তরফ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছিল, যে যাতে অতিরিক্ত যাত্রী বহন না করে, বোঝাই না হয়, সেটার জন্য